নতুন কোচিংয়ে ভর্তি হয়েছে আজ নূর, কিন্তু সেই কোচিংয়ের শিক্ষকই যে ফাহিম তা জানতো না নূর। বেশ অবাক হয়েছে। প্রথমে সাথে ভালোও লেগেছে ওর। ফাহিমকে অনেক ভালো লাগে নূরে, শুধু মেয়ে মানুষ বলেই মনের কথা বলতে পারে না, পাচ্ছে না আবার ফাহিম ওকে নির্লজ্জ না দাবি করে বসে। এদিকে ফাহিম পড়া বোঝানোর সময় হঠাৎ ওর নজর পড়ে নূরের উপর। নূরকে তো খেয়ালই করেনি ও। আশ্চর্যের বিষয়, চোখ কোথায় ছিল ওর। তবে বেশিক্ষণ নূরের দিকে তাকিয়ে থাকলো না ফাহিম, দ্রুত চোখ সরিয়ে নিল, না হলে আবার অন্যান্য ছাত্রছাত্রীরা খারাপ কিছু না ভেবে বসে। পুরো ক্লাসে 2-3 বার চোখাচোখি হয়ে যায় নূর আর ফাহিমে। ক্লাস শেষ করে ফাহিম চলে যেতেই হুড়মুড় করে বের হয়ে আসে নূর। দৌড়ে যায় ফাহিমের কাছে, একেবারে ফাহিমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। এদিকে ফাহিম হকচকিয়ে যায় আচমকা নূরকে এইভাবে সামনে আসতে দেখে। ভ্রু কুচকে ফাহিম এবার বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালে কেন? নূর খানিক সময় নিল স্বাভাবিক হতে, তারপর বলে, আমি যে আপনাকে এত ডাকলাম, শুনলেন না কেন? ফাহিম চারপাশে তাকালো। এইভাবেই প্রথম দিনে এই কথা বলতে দেখলে আবার কেউ খারাপ ভাববে, তাই ফাহিম ধীর আওয়াজে বলে, দেখো, এইখানে আমি কোচিং করাই। এই কোচিংয়ে আমাদের ব্যক্তিগত বিষয়ে কোনো কথা না হলেই আমি খুশি হব। মানে, এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। এইখানে আমাদের সম্পর্ক শুধু তুমি আমার ছাত্রী আর আমি তো শিক্ষক। নূর ভাবতেই পারিনি ফাহিম এমন ভাবে এই কথাগুলো বলবে। সে তো এখনো কিছু বলেইনি, তার আগেই এতগুলো কথা বলে দিল লোকটা। তাকে কি ছেঁচড়া মেয়েদের মতো মনে হয়? নূরের রাগ লাগলো, তবে অভিমানটাই হলো বেশি। ও ধীরে বলে, সরি স্যার, আর এমন হবে না। আমি আগামীতে খেয়াল রাখবো। আসি। নূর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল। ফাহিম নূরের কথায় স্বস্তি পেল। যাক, মেয়েটা বুঝলো তাহলে। কিন্তু ভিতরে ভিতরে ফাহিমের কোথায় যেন একটু খারাপ লাগছে। মেয়েটাকে কি একটু বেশি বলে ফেললো আগে ভাগে? মেয়েটা তো তাকে কিচ্ছু বলেও নি, তবে ও যা বলেছে তা দুজনের ভালোর জন্যই বলেছে। দীর্ঘশ্বাস ফেললো ফাহিম, তারপর নিজ কাজে চলে গেল। ক্লান্ত দেহ নিয়ে ভার্সিটি থেকে ফিরেছে আরাবি। বসার ঘরে থাকা সাথী বেগম পুত্রবধূকে দেখেই বলেন, আরাবি, ক্লান্ত দেখাচ্ছে, আগে ফ্রেশ হয়ে আসো, আমি লেবু শরবত পাঠাচ্ছি। আরাবি ক্লান্ত স্বরে বলে, যাচ্ছি মা। আরাবি চলে গেল। তবে যেতে যেতে কানে মিথিলার তিরিক্ষপূর্ণ কথাও তার কানে এলো। তবে সেসবে কান দিল না আরাবি। তার এখন ঠান্ডা একটা গোসল নেওয়া দরকার। ভীষণ ক্লান্ত আজ। রুমে গিয়ে আগে গোসল নিল আরাবি। টেবিলের উপর শরবতের গ্লাস দেখে মুচকি হাসল। সাথী বেগমের মতো একজন শাশুড়ি পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আরাবি। তার শাশুড়িকে দেখলে জানতেই পারতো না শাশুড়িরাও বুঝি এত ভালো হয়। না হলে তার বিবাহিত বান্ধবীদের মুখে তো শুধু শাশুড়িদের বদনামি শুনেও। শরবতটুকু খেয়ে আয়নার সামনে চলে গেল চুল মোছার জন্য। আরবি যখন নিজের কাজে ব্যস্ত, হঠাৎ দরজা খোলার শব্দ হলো। আচমকা এমন হওয়ায় হাত থেকে তোয়ালে পড়ে গেল আরবি। পেছন ঘুরেই যাকে দেখতে পেল ভাবতেই পারেনি আরবি। জিসান এসেছে ওর রুমে, তাও বিস্তৃত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আরবি রাগে চোয়াল শক্ত হয়ে আসতো। এত সাহসী ছেলে ওর বেডরুম অব্দি চলে এসেছে। আরবি শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা, কি যে আপনার? আর আমার রুমে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে আপনাকে? জিসান কুটিল হেসে বলে, আমার কি চাই বুঝতে পারোনি তুমি? আমার তো তোমাকেই চাই জানেমান। জামাইশালা ঘরের ভিতর এমন হট সুন্দরী বউ রেখে অফিসে যায় কিভাবে? আমি তো হলে সারাদিন তোমাকে নিয়ে আদর্শ আগে ব্যস্ত থাকতাম। আরবির ঘৃণায় গা গুলিয়ে আসতো। আরবির বুদ্ধি খাটিয়ে অতি সন্তর্পণে নিজের ফোনের ভিডিও অন করে ড্রেসিং টেবিলের উপর রাখা ফুলের টবের পেছনে রেখে দিল, যাতে এখানে এখন যা যা হয় সব রেকর্ড হয়ে যায়। এই জিসানকে তো শাস্তি দিতেই হবে। নিজের কাজ শেষ করেই আরবি এইবার দুহাত বুকে বেঁধে দাঁড়ালো, বলল, তো একটা বিয়ে করে নিন না, অন্যের বউয়ের দিকে নজর দিচ্ছেন কেন? কি করব বলো? অন্যের বউ যদি এত সেক্সি আর হট বডি ফিগার নিয়ে চোখের সামনে ঘুরঘুর করে, তাহলে যে কন্ট্রোল হয় না। আরবির শরীর রাগে ফেটে যাচ্ছে, তাতে দাঁত চেপে বলে, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যান, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। জিসান হাসলো। আরবির দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোর এত তেজ আজ আমি মাটির সাথে মিশিয়ে ছাড়বো। আরবির কাছে জিসান এসে ওর গায়ে হাত দেওয়ার আগেই আরবি সজোরে লাথি মেরে দিল জিসানের গোপনাঙ্গে। ব্যথায় আত্মনাদ করে উঠল জিসান।
আরবি জিসানের হাত ধরে মুচড়ে দিল। চেয়েও চিৎকার করতে পারলো না জিসান, কারণ তার আগেই আরবি জিসানের মুখে ফেলে রাখা তোয়ালটা উঠিয়ে গুজে দিয়েছে। আরবি জিসানের গালে সজোরে থাপ্পড় মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমায় এসব কথা বলিস? আমি আরবি, শুধু আমার স্বামীর কাছে নম্র, ভদ্র, লাজুক। না হলে আমি মেয়েটা না মোটেও ভালো না। আমার দিকে দৃষ্টি দিলে সেই চোখ আমি গেলে দিব। আরবি জিসানের হাতে পাশে রাখা হিল জুতো দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিল। হাতটা রক্তাক্ত করে ছাড়লো আরবি, নিজের মনের ঝাঁজ মিটিয়ে তারপর ছাড়লো জিসানকে। আরবি ওর চুলের মুঠি করে ধরে ওর রুমের বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আরবি চাপা স্বরে দরজার ওপাশে থাকা জিসানকে রাগী গলায় বলল, এই শিক্ষা মনে থাকলে আর কোনোদিন আমি কেন আর কোনো মেয়ের দিকেও তাকাবি না। রাতে যখন জায়ান অফিস থেকে ফিরল, আরবি থমথমে মুখশ্রী দেখে ভ্রু কুচকাল। সারাটাক্ষণ আরবিকে এমন ভার মুখ নিয়ে থাকতে দেখে শেষে আর না পেরেই প্রশ্ন করল, কি হয়েছে? আরবি বিছানা করতে করতে উত্তর দেয়, কি হবে? সেটাই তো বলছি, কি হয়েছে বলতে। এটা বললো না যে কিছু হয়নি, কারণ আমার কাছে মিথ্যা বলে লাভ নেই। আমি জানি কিছু তো একটা হয়েছে, তাই তাড়াতাড়ি বলো। আরবি এবার থপ করে বিছানায় বসে পড়ল। এতক্ষণে জমে রাখা কান্নাগুলো যেন হঠাৎই ঠেলে ঠেলে বেরিয়ে আসতো। বলে না, প্রিয় মানুষের সামনে হাজার চাইলেও নিজেকে শক্ত রাখা যায় না, তাদের সামনে দুর্বল হয়ে পড়ি আমরা। আরবির ক্ষেত্রেও তাই হয়েছে। আর হাজার হোক সে একটা মেয়ে, তাকে এমন পরপুরুষের মুখে এমন বিশ্রী কথা শুনলে তো ওর খারাপ লাগবেই। আরবিকে হঠাৎ এমন কাঁদতে দেখে অবাক হলো জায়ান। আরবির এমন কান্না যেন ওর কলিজা তীরের মতো বিচ্ছে, ঝাঁঝরা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। জায়ান তড়িঘড়ি করে আরবির পাশে এসে বসলো, টেনে আরবিকে বুকে দিল, অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আরবি? কাঁদছো কেন? আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তবুও কাঁদে না তো, আমার কষ্ট হচ্ছে। আরবি ঝাপটে ধরল জায়ানকে, মনের কষ্টগুলো উজাড় করে দিল প্রিয় মানুষটার কাছে। তার বক্ষ পিঞ্জরার মাঝে চুপটি করে মিশে রইল। জায়ানও কিছু বলল না, সময় দিল আরবিকে। খানিক সময় পর আরবি নিজের ফোনটা এনে সেই ভিডিও রেকর্ডারটা অন করে জায়ানের হাতে দিল। জায়ান অবাক হলো এমন একটা সময়ে হঠাৎ আরবিকে এমন ভিডিও রেকর্ড দেখানোর জন্য। পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও রেকর্ডটা দেখে জায়ানের মাথায় রক্ত উঠে গেল। রাগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে কেঁপে উঠছে। চোয়াল শক্ত হয়ে আসলো জায়ানের, চোখ জোড়া লাল হয়ে গেল জায়ানের, হাত মুষ্টিবদ্ধ করে নিল জায়ান। আজ একটা অঘটন তো ওর দ্বারা হবেই হবে। জায়ানকে এমন ভয়ানক ভাবে রেগে যেতে দেখে ভয় শুকনো ঢোকিল। আরবি জায়ানকে কিছু বলবেই তার আগেই জায়ান বিছানা থেকে উঠে দাঁড়ালো। বাঘের ন্যায় গর্জন করে উঠে বলে, সাহস কি করে হয় ওর? সাহস কি করে হয়? আমার বউ, ও আমার বউকে এসব কথা বলার সাহস কি করে হয় ওর? ওর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। জায়ান রেগে মেগে কক্ষ থেকে বের হতে নেবে তার আগে আরবি জায়ানের হাত টেনে ধরে, ভারত গলায় বলে উঠল, প্লিজ যাবেন না, আমি ওকে মেরেছি তো, অনেক মেরেছি, যাবেন না। জায়ান আরবির হাত সরিয়ে দিয়ে বলে, তো তুমি মেরেছ, এতে আমি কি করব? সেটা তোমার ভাগের ছিল, তুমি তোমার জন্য লড়েছ। এবার আমি আমার বউয়ের জন্য করব, বুঝেছ? আরবি জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। জায়ানকে বোঝাতে চেষ্টা করলো, শুনুন না, তারা তো চলেই যাবে। আমার মনে হয় না আজ যা মার খেয়েছে এরপর আর কোনোদিন আমি কেন আর কোনো মেয়ের দিকে তাকাবে। আপনি থামুন, এমনিতেই ফুফি আমায় পছন্দ করে না বেশি একটা। আপনি এখন এমন করলে কিভাবে কি হবে বলুন তো? জায়ান যেন আরবির এমন কথায় কিছু বুঝবে তো দূরের কথা, আরও রেগে গেল। দাঁড়িয়ে থাকা আরবিকে এক ঝটকায় করে তুলে নিল। জানে শক্তপোক্ত হাতের থাবার আরবি ব্যথা পেল, তবুও কিছু বলল না। জান আরবিকে বিছানায় ধপ করে ফেলে দিল, তারপর এক পা ফ্লোরে রেখে আরেক পা বিছানায় উঠালো। এক হাত আরবির কাঁধের পাশে রেখে আরেক হাত দিয়ে আরবির গাল চেপে ধরলো, চিপিয়ে চিপিয়ে বলে উঠল, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। বউটা আমার, বিয়ে করেছি আমি তোমাকে, অন্য কেউ করেনি। যে অন্যের কথা ভেবে আমি আমার বউয়ের সাথে হওয়া অন্যায় দেখেও মুখ বুঝে সহ্য করে নিব। আমি জায়ান সাখওয়াত, কথাটা ভুলে যেও না। কথাগুলো বলেই জায়ান উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আরবি দ্রুত উঠে দাঁড়ালো, ছুটে গেল জায়ানের কাছে। যে করি হোক এই পাগলকেই থামাতে হবে, না হলে ভয়ঙ্কর প্রলয় এসে যাবে। আরবি এইবার জায়ানকে জাপটে ধরলো।
একেবারে সাপের মতো দুহাতে পেঁচিয়ে ধরল। এদিকে আরবি এমন করায় হতভম্ব জায়ান শান্তভাবে দাঁড়িয়ে রইল। আরবি দেখলো জায়ান ওকে জড়িয়ে ধরছে না, তাই নিজেই আবার জায়ানের দুহাত টেনে ওর কোমরে রাখলো। জায়ানের গলা জড়িয়ে ধরলো। তাও বেশ বেগপতে হয়েছে আরবি, কারণ জায়ান অনেক লম্বা। আরবি পা উঁচিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরেছে, তাও বেশ কষ্ট হচ্ছে। জায়ান তখনও নির্বিকার। সহ্য করতে না পেরে আরবি বলে, আমি দাঁড়াতে পারছি না, দেখছেন না? আপনি এত লম্বা, আমি কি আপনাকে ধরতে পারি? উপরে তুলুন আমায়। ভ্রু কুচকালো জায়ান আরবির কথায়। মেয়েটার মাথায় চলছে কি? কি করতে চাইছে এই মেয়ে? এর মাঝে আরবির কণ্ঠ আবার। কি হলো, তুলুন। জায়ান আরবির কোমরে এক হাত আঁকড়ে ধরেই ওকে উপরে তুলে নিল। আরবি দাঁত বের করে হাসি দিল। জায়ান ভ্রু কুচকে বলে, কি করতে চাইছো তুমি? আরবি হিহি করে হেসে বলল, আপনাকে সিডিউস করছি। জায়ান হা হয়ে রইল আরবির কথায়। যে মেয়েকে আদরের সময় বলে কয়ে একটা চুমু দেওয়াতে পারে না, আর সে নাকি আজ থেকে ওকে সিরিয়াস করছে। জায়ান ঠোঁট কামড়ে ধরে মুখ অন্য পাশে ফিরিয়ে নিল, তারপর শব্দ করে হেসে দিল। আরবি ঠোঁট ফুলালো জায়ানকে হাসতে দেখে। রেগে বলে, হাসছেন কেন? হ্যাঁ, এখানে হাসার কি আছে? জায়ান হাসি থামালো। আরবির কোমর টেনে ওকে আরেকটু উপরে উঠে নিয়ে বলে, সিরিয়াস বুঝি এইভাবে করে? তাহলে কিভাবে করে? আমি কিভাবে করি তোমার রাতে? জানেন এমন একটা কথা বলবে ভাবতেই পাইনি আরবি। লজ্জায় মুখশ্রী রক্তিম আভা ধারণ করলো। জানের ঘাড়ে খামচি দিয়ে বলে, ছি, অসভ্য। ছি, সিরিয়াস কিভাবে করতে হয় বললাম। লাগবে না সিডিউস করে, ছাড়ুন আমায়। আরবি মোচড়ে মুচড়ি শুরু করলো। জায়ান ছাড়লো না, আরো শক্ত করে ধরলো। আরবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সিরিয়াস করতে এসেছো, এখন তো সেটা না করা পর্যন্ত আমি ছাড়ছি না তোমায়। জানের ফিসফিসানোর কথাগুলো শুনে পুরো শরীর মৃদু কেঁপে উঠল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল আরবি। নিজের করা ট্রিকে যে নিজেই ভাবে ফেসে যাবে ভাবতেই পারেনি আরবি। আরবির মাথা নিচু করে করুণ গলায় বলে, ছাড়ুন না। ছাড়বো না। আচ্ছা, আর করবো না তো। চুমু চাই আমার। চোখ মুখ লজ্জায় আস্তরণে ঢেকে গেল আরবি। নিজের জালে নিজেই যেন জড়িয়ে গেল মেয়েটা। জায়ানের চোখে মুখে ফুটে উঠেছে নিদারুণ একরাশ মুগ্ধতা তার প্রেয়সীর জন্য, যেন প্রেয়সী ঠোঁটের সিক্ত চুমুর জন্যই অপেক্ষা করছে। সেইভাবেই আরবিকে ধরে রাখলো। আরবি সময় নিল, চোখ বুঝলো, ধীরে এগিয়ে নিল ঠোঁটটা জায়ানের ঠোঁটের কাছে। তবে ওকে আর কিছু করতে হলো না। পর মুহূর্তেই জায়ানের নরম গরম ঠোঁটের প্রগাঢ় স্পর্শ অনুভব করলো নিজের ঠোঁটের ভাঁজে। ভালোবাসাময় উষ্ণ ছোঁয়া দিতে ব্যস্ত জায়ান। উন্মাদ হয়ে যায় ছেলেটা আরবির কাছে আসলেই। থরথর করে কাঁপতে থাকা আরবির ছোট্ট শরীরটা জায়ান ভালোভাবে হাতলে নিল, যত্ন করে রাখলো নিজের বক্ষের মাঝে, যেন মেয়েটা একটুখানিও ব্যথা না পায়। বেশ সময় নিয়ে ছাড়লো জায়ান আরবিকে। জায়ানের গরম নিঃশ্বাসগুলো আরবির নত করে রাখা রক্তিম মুখশ্রীতে আশ্রে পড়ছে। জায়ান ধীরে বলে, এত নরম শরীর, পুরোই তুলোর মতো, ধরতেও পারি না ঠিকঠাক। ধরলেই মনে হয় এই বুঝে ব্যথা পেলে। হাসলো আরবি, লাজুক হাসি। জায়ান আবার বলে, কি আছে তোমার মাঝে? জবাব নেই আরবি। জায়ানের হাত আরবির গালে হাদরে স্পর্শ করলো। বলো না কি আছে? জানি না। আরবির কম্পিত কণ্ঠস্বর। কেন জানো না? কেন তোমার কাছে এলে আমি এলোমেলো হয়ে যাই? আরবি, তোমায় ছাড়া আমার এক মুহূর্ত চলে না। অফিসে আমি যাই ঠিকই, তবে আমার মন তোমার কাছে পড়ে থাকে। আমার কি হবে আরবি? তুমি তো পাগল বানিয়ে ছাড়লে। লোকে এখন আমায় পাগল বলবে। লোকে বলবে বউয়ের প্রেমে পড়ে জায়ান সাখাওয়াত পাগল হয়ে গিয়েছে। জায়ানের এমন কথা শুনে আরবি খিলখিল করে হেসে দিল। জায়ান চেয়ে চেয়ে দেখলো প্রাণ পিয়ার সেই মন খোলা হাসি। এমন একটা মেয়েকে কি ভালো না বেসে থাকা যায়? কখনো না। সেও পারেনি। ভীষণ ভালোবাসে হো আরবিকে। এমন মেয়েটাকে ছাড়া এখন এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে ওর জন্য। জায়ানকে এমন ধ্যানমগ্ন হয়ে তাকে দেখতে দেখে আরবি হাসি থামালো। কোমল নরম হাত দ্বারা জায়ানের গাল স্পর্শ করে তার চিকন মেয়েলি কণ্ঠে বলে, কি দেখেন এত? আমার মাঝে কি এমন আছে? কেন এত ভালোবাসেন আমায়? আমি তো আপনার মতো অত সুন্দরও না। আরবির এই কথায় রেগে গেল জায়ান। শক্ত কণ্ঠে বলে,
তার মানে তুমি বুঝাতে চাইছো জায়ান সাখাওয়াতের পছন্দ ভালো না? আমি সেটা কখন বললাম আজও? আরাবির অবাক কণ্ঠস্বর। জায়ান ক্ষিপ্ত কণ্ঠে বলে, এই যে তুমি বললে তুমি নাকি সুন্দর না, আমি তোমার কি দেখে ভালোবাসলাম, এটা কেমন কথা আরাবি? আমাকে রাগাও কেন তুমি? তুমি জানো না আমি আর যাই হোক তোমার উপর রাগ দেখাতে পারি না। রেগে আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারলেও তোমাকে কিছু বলতে পারবো না আরাবি। জায়ানের হৃদয় নিগড়ানোর প্রতিটি কথায় আরবির চোখ ভরে উঠল। ও জাপটে ধরল জায়ানের গলা, ফিসফিস করে জায়ানের কানে কানে বলল, ভালোবাসি আপনাকে, প্রচন্ড ভালোবাসি আমি। শুনছেন? আপনি আমার কাঠ গোলাপ, আপনাকে ভালোবেসে। রকিং চেয়ারে বসে উপন্যাস পড়ছিলেন জাহিদ সাহেব। ঠিক তখনই চা নিয়ে হাজির হলেন লিপি বেগম। স্বামীর হাতে চায়ের কাপ দিয়ে তিনি বিছানায় বসলেন স্বামীর মুখোমুখি হয়ে। জিহাদ সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে স্ত্রীর দিকে চাইলেন। মৃদু কুচকে আসলেও তার সন্ধিয়ান কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে ফাহিমের মা, কিছু বলবে? লিপি বেগম যেন এই প্রশ্নে খুশি হলেন। গদগদ হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক দরকারি কথা একটা। কি কথা বলো? লিপি বেগম খানিক আমতা আমতা করলেন, খানিক ভাবনা চিন্তা করে বলে উঠলেন, সাখাওয়াত বাড়ির ছোট ছেলেকে তো চেনই। হ্যাঁ, ইফতি কেন? আমাদের মেয়ে ফিহার জন্য ইফতিকে কেমন লাগবে তোমার? লিপি বেগমের আচমকে এমন একটা কথা শুনে আশ্চর্য হলেন জিয়াদ সাহেব। তবে স্ত্রীর এই প্রস্তাবটা তার কাছে বেশ ভালো লাগলো। হিফতি ছেলেটাকেও তারও ভালো লাগে। তিনি বললেন, ভালো, খুব ভালো। তবে বলছিলাম কি, মাত্রই তো আরাবিটাকে বিয়ে দিলাম, ফিহাটার বিয়ে আরো কয়েকদিন পর দিতে চাইছিলাম। লিপি বেগম রেগে গেলেন। তাও বহু কষ্টে নিজেকে দমিয়ে নিয়ে বলে, ফিয়া তো বড় হয়েছে, ছোট নেই আর। মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে দিতে পারলেই চিন্তামুক্ত হতাম। আর তাছাড়া সত্যি কথা বলতে হলো, আমাদের ফিয়া নিজেও ইফতিকে পছন্দ করে। ও নিজেই আমাকে এই কথা বলেছে, তাই তো আমি তোমাকে কথা বলতে এলাম। মেয়ে ইফতিকে পছন্দ করে শুনে আশ্চর্য হলেন জিয়াদ সাহেব। অবাক কণ্ঠে বলেন, এ তুমি কি বলছো লিপি? আমি সত্যি কথা বলছি। এটা জেনেই তো আমি তোমার কাছে জলদি আসতে চাইলাম। জিয়াদ সাহেব স্তব্ধ হয়ে কত সময় বসে রইলেন। বেশ খানিক চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন পছন্দ করে এখানে আর কি বা বলবো আমি। ঠিক আছে, কাল তো শুক্রবার, কাল না হয় আমরা আরবিদের দাওয়াত করি, তারপর না হয় এই কথা উঠাই। খুশি হয়ে লিপি বেগম বলেন, ঠিক আছে, তুমি আর ফাহিম সকাল সকাল বাজার করতে চলে যেও, আর এখনই ফোন দাও সাখাওয়াত বাড়ি, দাওয়াত করো তাদের। এই বলেই লিপি বেগম চলে গেলেন। জিয়াদ সাহেব ফোন লাগালেন নিহান সাহেবের কাছে। প্রথমে কিছুক্ষণ কুশল বিনিময় করে নিলেন, তারপর কাল সপরিবারেই তাদের দাওয়াত করলেন। এটা একটা বাবার জন্য ভালো খবর যে এত ভালো একটা পরিবারে আরেকটা মেয়েকেও তিনি বিয়ে দিতে পারবেন। দু বোন একসাথে থাকবেন। তবে কেন যেন তিনি শান্তি পাচ্ছেন না। খারাপের সময় যেমনটা খুশি হয়ে গিয়েছিলেন, আজ তেমন অনুভূতিই হচ্ছে না। মনের মাঝে অজানা একটা ভয় হচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে, কিছু একটা ঘটনা ঘটার পূর্বাভাস পাচ্ছে মন। জানের মুখ থেকে যেন হাসির রেখা সরছে না। আর জানে সে হাস্যচক চেহারা দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে আরাবি। কাল রাত যে কিভাবে কথাটা বলে ফেলেছিল ও কে জানে। কাল রাত থেকে লোকটা এইভাবে ওর দিকে তাকিয়ে আর সুযোগ পেলেই কাছে এসেই বলছে, আবার বলো না আরাবি ভালোবাসি। সাথে তো লোকটার বেফাস কথা আছে। আরাবি লজ্জায় লাল নীল হয়ে যায়। এই যে খেতে বসো, ওর কানে ফিসফাস করছে। কেমন দেখায় না, সবার সামনে লজ্জায় পড়ছে আরাবি। খেতে খেতে হঠাৎ মিথিলা বলে উঠলো, কি শুরু করলে তোমরা? শ্বশুর শাশুড়িকেও দেখছি মানো না। এভাবে বেহায়াপনার কোনো মানে হয় না তো। মা বাবা কি কোনো শিক্ষাই দেয়নি তোমাকে? নাকি তোমার মা বাবাও এমন স্বভাবের? সবাই চমকে উঠলো এমন একটা কথায়। আরবির খারাপ লাগলো। এভাবে সবার সামনে এসব বলার তো কোনো মানে নেই, তাই না? আর বাবা মায়ের কথা তোলায় বেশ রাগ লাগলো আরবির। শ্বশুর-শাশুড়ির উদ্দেশ্যে বেশ শান্ত কণ্ঠে বলে উঠলো, মাফ করবেন বাবা মা, আমি এখন একটু বেয়াদবি করব,
কারণ এখানে আমার বাবা মায়ের কথা তোলা হয়েছে। আমি সব সহ্য করতে পারলেও আব্বু আম্মুর নামে কেউ কিছু বললে সহ্য হয় না। সাথী বেগম চোখের ইশারায় সম্মতি দিলেন। নিহান সাহেব কিছুই বললেন না, চুপচাপ খাওয়াই মনোযোগ দিলেন। আরাবি এইবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে, গম্ভীর গলায় বলে ওঠে, তা কি যেন বলেছিলেন ফুফু শাশুড়ি আম্মা? আমার বাবা মা আমায় ঠিকভাবে শিক্ষা দেয়নি। মিথিলা ভ্রু কুচকে তাকিয়ে আরাবি আবার বলে, নিজের স্বামীর সাথে কথা বললে নির্লজ্জ হয়ে যায়। আমি জানতাম না তো। তাহলে কি আমার এখানে বসা দুই মা, আমার আম্মু, এমনকি আপনিও কি নির্লজ্জ? কারণ আপনারাও তো স্বামীর কথা বলতেন। আমি আমার স্বামীর সাথে কথা বলেছি, বুঝেছেন? স্বামীর সাথে, কোনো পরপুরুষের সাথে না যে আমি লজ্জায় মরে যাব। তাহলে বলবো আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি, যে কিনা একজন বিবাহিত পুরুষকে সবার সামনে নির্লজ্জের মতো জড়িয়ে ধরতে চায়। আবার অন্যের স্বামীকে ভালোবাসিও বলে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। পরের বার ভেবে চিনতে কথা বলবেন। আমি কিন্তু মুখ বুঝে সব সহ্য করার মেয়ে নই। আমার সাথে অন্যায় করলে প্রতিবাদ আমি করতে জানি। সাথী আর মিলি বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিথিলা তাদেরও এমন লজ্জা দিত সবার সামনে। নতুন নতুন যখন তারা তাদের স্বামীদের সাথে কথা বলতো, আজ শান্তি লাগছে। নিহান সাহেব আর মিহান সাহেবের ঠোঁটের কোণেও মৃদু হাসি। নিজের পুত্রবধূর প্রতিবাদী রূপ দেখে তাদেরও বেশ ভালো লাগলো। এদিকে আরাবি বসতে নিবে তার আগে জায়ান ওর হাত টেনে ধরল। সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে উঠল, আমরা উপরে যাচ্ছি। জায়ান আরাবিকে নিয়ে চলে গেল। এদিকে মিথিলা রাগে ফোঁস করছে। রেগে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, দেখলে ভাই, তোমার ছেলের বউ আমাকে কিভাবে অপমান করলো। নিহান সাহেব টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আমার ছেলের বউ যা করেছে আমি মনে করি ঠিক করেছে। তুই নিজেকে পরিবর্তন কর মিথিলা, বিদেশে থাকিস তুই, এইটুকু তো বুঝিস। যুগ পরিবর্তন হয়েছে, আর এই যুগের ছেলে মেয়েদের চিন্তাভাবনা আমাদের থেকেও ভিন্ন। নিহান সাহেব উঠে চলে গেলেন। আহানা করুণ কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, মা ছেড়ে দাও না, কেন এমন করছো? জান তো সুখে আছে, এতেই হবে, এসব বাদ দাও মা। আরাবি রেগে আছে, কথা বলছে না জায়ানের সাথে। জায়ান আদরে ভাবে আরাবিকে বুকে টেনে নিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? আরাবি রেগে বলে, কথা বলবো না। কেন বলবে না? আপনার জন্য সব হয়েছে। আশ্চর্য, আমি কি করলাম? আরাবি জায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ ছোট ছোট করে বলে, আপনাকে আমি বারবার বলেছিলাম তখন এমন করবেন না, এমন করবেন না। আপনি আমার কথা শুনলেন না। এখন দেখুন তো সকাল সকাল কি একটা পরিস্থিতি হলো। জায়ান হেসে আরবির কাছে এসে আরবির কোমর আঁকড়ে ধরে নিজের কাছে আনলো। আরবির কপালে আদরে চুমু খেয়ে নিল। হেতে যেন সব রাগ গলে পানি হয়ে গেল আরবির। জায়ান আরবির গালে স্পর্শ করে বলে, তখন যদি আমি এমন না করতাম, আমার বউটার এই প্রতিবাদী রূপটা কি আমি দেখতে পারতাম বলো? পেতাম? উফ, আবারও প্রেমে পড়লাম বউ তোমার উপর, আবারও ঘায়েল হলাম। আরবি মুচকি হাসল। জায়ানকে দু হাতে জড়িয়ে নিয়ে বলে, বেশ কথা জানেন আপনি। আপনি খুব খারাপ, খুব খারাপ। জায়ান শব্দ করে হাসল। জায়ানের শরীর দুলছে হাসির কারণে। আরবি অপলক তাকিয়ে রইল জায়ানের সেই দিক। জায়ান হাসি থামিয়ে তাকায় আরবির দিকে। আরবিকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি দেখছো? আরবি জায়ানের বুকের বাঁ পাশে হাত রেখে বলে, দেখছি আমার সুদর্শন স্বামীকে। একটু পরেই মিধা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে সাক্ষত বাড়ির লোকজন। জায়ান গোসল নিচ্ছে। এই ফাঁকে শাড়িটা রুমের মধ্যেই পরে নিচ্ছে আরবি। চোখে মুখে বিরক্তির ছাপ লেপটে আছে মেয়েটার। জায়ান আরবিকে আজ শাড়ি পরতে বলেছে, তাও নিজে বেছে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে দিয়েছে। আরবিও খুশি মনে রাজি হয়ে গেছে। ভালোবাসার মানুষটা যখন যা চায় তখন তাই করতে ভালোবাসে।